নীলবর্ণা রক্তাম্বর ধরা এই সঞ্জীবনী মাতা শ্মশানের শ্মশানেই তিনি অবস্থান করেন। মৃতের পুনর্জন্ম পুনর্জীবন দান করেন নাকি এই মাহাত্ম্য আছে। পৌষ মাসের সংক্রান্তি তিথিতে ওখানে হরিনাম সংকীর্তন হয়। মকর স্নান উপলক্ষে ভক্ত শরণার্থী স্থানীয় এবং বহিরাগত বহু মানুষ আসেন। এই যেমন মুড়ি যেমন বিখ্যাত কেঞ্জাকুড়ায়, তেমনি আরেকটি খাওয়ার জিনিস ভীষণই বিখ্যাত, সাইকেলের চাকার প্রমাণ এক একটা জিলাপির সাইজ, ওজনও তেমনি। তো তারও সুখ্যাতি ঘটে গেছে কেঞ্জাকুড়ায়। কেঞ্জাকুড়ার মুড়ি একটা প্রাইম খাবার। মুড়ি একটা জল খাবার শুধু নয়, মুড়িটা একটা প্রধান এই জেলা প্রান্তিক জেলাগুলো রাঢ় অঞ্চলের মানুষের খাদ্য হিসাবেই পরিগণিত হয়। আমরা সেই আদি মানবের যে লীলাভূমি, সেইখানে আমরা বসবাস করছি। এর ইতিহাসটা 10,000 বছরেরও বেশি। মুড়ি এই নামটার সাথে আমাদের বাঙালির জীবনযাত্রা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সকালে ঘুম থেকে উঠে কিছু না পেলে জলমুড়ি ভেজিয়েও বাইরে কাজে যাই, বা কখনো সন্ধেবেলায় পথ চলতে চলতে কখনো হয়তো মুখ চালানোর জন্য সবার আগে ঝালমুড়ির কথাই মনে আসে। কিন্তু এই মুড়িকে ঘিরেই যে এক মজাদার মেলার প্রচলন আছে, তা কি কখনো শুনেছেন? শুধু তাই নয়, এই মেলাকে ঘিরে এই মুড়িকে নিয়ে এক প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসও জড়িত আছে। আজ সেই ইতিহাসের গল্পই শুনবো প্রখ্যাত ইতিহাসবিদ সুকুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্যার, এই মুড়ির মেলা নিয়ে কি ইতিহাস রয়েছে, বা এই মেলা কতদিনের প্রাচীন মেলা? ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে আলোড়িত এবং আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে বাঁকুড়ারই একটা প্রত্যন্ত অঞ্চল। পশ্চিমে, বাঁকুড়া শহরের পশ্চিমে 15 কিলোমিটার দূরে কেঞ্জেকুড়া বলে একটি জনপদ আছে, প্রাচীন জনপদ, এবং দ্বারকেশ্বর নদের একদম তীরে। তো দ্বারকেশ্বর নদের তীরে কেঞ্জেকুড়ার যে পশ্চিমে 1 কিলোমিটার দূরে সেখানে আছে সঞ্জীবনী মাতার আশ্রম, সঞ্জীবনী মাতার স্থান। সেখানে বিগত অন্তত শতাধিক বছরের আমরা ইতিহাস খুঁজে পাই। সঞ্জীবনী মাতা বা সঞ্জু বুড়ি, সেখানে মূলত নীলবর্ণা রক্তাম্বর ধরা এই সঞ্জীবনী মাতা শ্মশানেই তিনি অবস্থান করেন। মৃতের পুনর্জন্ম পুনর্জীবন দান করেন নাকি এই মাহাত্ম্য আছে। তো সেখানে কোনো একজন সাধক এসে সঞ্জীবনী মাতার ঘাটে, দ্বারকেশ্বরের নদী গর্ভে পশ্চিমাংশে একটা উঁচু পাথরের টিলা, পাথরময় জায়গা, সেখানে মন্দির স্থাপন করেন এবং সেখানে হোম যজ্ঞ সাধনা করেন। পরবর্তীকালে কেঞ্জাকুড়ারই স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবার তার পুরোহিতের কাজ করেন। ওই সঞ্জীবনী মাতার নিত্য পূজা হয়। প্রতি বছরই পৌষ মাসের সংক্রান্তি তিথিতে ওখানে হরিনাম সংকীর্তন হয়। মকর স্নান উপলক্ষে ভক্ত শরণার্থী স্থানীয় এবং বহিরাগত বহু মানুষ আসেন। পরবর্তীকালে অন্তত 20 থেকে 22 বছর আগে এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি চ্যানেলের দৌলতে সেখানে মুড়ি মেলা বিশাল প্রচার পায়। পাওয়ার পরে তার প্রসার ঘটে অবিসংবাদিতভাবে। জনমানসে প্রচার হয় কেঞ্জেকুড়ার মুড়ির মেলা। এই মুড়ির মেলা পৌষ সংক্রান্তির তিথি ধরে উৎসব অনুষ্ঠান হয়, ঘরোয়াভাবেই হতো। এখন মুড়ি মেলাকে কেন্দ্র করে জমজমাট উৎসব হয়। এরই পাশাপাশি সেখানে জাম্বো জিলাপি তৈরির একটা চল আছে। এই চলটা 10 বছর আগেও ছিল না। যারা কারিগর যারা করে, বিরাট সাইকেলের চাকার প্রমাণ এক একটা জিলাপির সাইজ, ওজনও তেমনি। তো তারও সুখ্যাতি ঘটে গেছে কেঞ্জাকুড়ায়। কেঞ্জাকুড়ার ইতিহাস আমরা পর্যালোচনা করলে দেখি সঞ্জীবনী মাতা সেখানে গ্রামের মানুষ তার একাত্মতা, তার মাহাত্ম্যের টানে আসেন। এখন পাশাপাশি ঝাড়খণ্ড বা বিহারের মানুষও সেখানে জমায়েত হচ্ছেন। নদীর চরে বালি খুঁড়ে জল বের করে বেশ আয়েস করে মুড়ির বিভিন্ন উপকরণ নিয়ে মুড়ি মেখে সমবেতভাবে খায়। পার্সোনালি 1-2 জন বন্ধু বান্ধব মিলে খায়। পরে
নরনারায়ণ সেবা হয় দুপুরে। নরনারায়ণ সেবা খাওয়া, মেলা দেখে সন্ধেবেলায় সব যে যার বাড়ি ফিরে আসে। এটাই মূলত কেঞ্জাকুড়ার সঞ্জীবনী মাতার আদি ইতিহাস বা মুড়ি মেলার ইতিহাস। আচ্ছা, এই যে মুড়ি প্রীতি বাঁকুড়ার মানুষজনের, এর সাথে কি এখানকার মানুষজনের কোনো আর্থসামাজিক কিছু অবস্থাকে তুলে ধরে এই মুড়ি? এই মুড়ি মূলত যে রাঢ় অঞ্চলের মানুষ, দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলা যে আছে, ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পার্ট অফ হুগলি, বীরভূম, অজয় তীরবর্তী অঞ্চল, মুড়ি একটা প্রাইম খাবার। মুড়ি একটা জল খাবার শুধু নয়, মুড়িটা একটা প্রধান এই জেলা, প্রান্তিক জেলাগুলো, রাঢ় অঞ্চলের মানুষের খাদ্য হিসাবেই পরিগণিত হয়। মুড়ির পরিমাণটা, গাঙ্গেয় উপত্যকা অঞ্চলের মানুষ মুড়ি খান অল্প পরিমাণ, টিফিন হিসেবে খান, বাটিতে নিয়ে খান নারকেল বা চানাচুর, ছোলা, বাদাম দিয়ে। এখানে কিন্তু চপ, বেগুনি, তেলে ভাজা, টমেটো, পেঁয়াজ এটা কম্পালসারি। তা মুড়ি প্রীতিটা এটা বাঁকুড়াতে আজন্ম লালিত। এই নিয়ে একটা মজার ছড়া আছে, সেটা ব্যঙ্গ করেই বলা হয়েছিল, কিন্তু তিনি তার জবাবটা জোর দিয়েছিলেন। ধন্য হে বাঁকুড়াবাসী, মুড়ি খাও রাশি রাশি, জজ হওয়ার অভিলাষী। জজ হয়েছিলেন মুড়ি খেয়ে দিগম্বর চট্টোপাধ্যায় হয়েছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন বিডি হাজরা, ওন্দা রামসাগরে বাড়ি, ব্রজদুর্লভ হাজরা। এখনো তার ইতিহাস আছে। তা সেই স্কুলের সমাবর্তনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তো মুড়ির ইতিহাস সাহিত্যের সাথে, সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। মুড়ি খাওয়াটা কোনো অপরাধ বাঁকুড়ার মানুষের নয়। মুড়ি প্রীতিটা আগে যেমন ছিল এখনো সেই রকমই আছে। আচ্ছা, আমরা দেখেছি উত্তর ভারতের নানা মন্দিরে আহ ভগবানের প্রসাদ হিসেবে মুড়ি নিবেদন করা হয়, কিন্তু আমাদের বঙ্গদেশে কিন্তু সেরকম ভাবে মুড়ি নিবেদন করা হয় না। এর পেছনে কি কোনো কারণ আছে? মুড়ি বাঁকুড়াতে ইতস্তত দু চার জায়গায় আমরা ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে দেখেছি, কোথাও মুড়ি মিছরি একসাথে ঠাকুরকে আচ্ছা। নিবেদন করা হয়, কোথাও মুড়ি চিনি নিবেদন করা হয়, তো সেটা পরিমাণে খুব কম। সেটা সিনি আন্তিক যে দেবী আছে, সিনি পদবী, যেমন বামনি সিনি, তালবা সিনি, জিনা বাঁকুড়া শহরের আরাধ্যা দেবী, নগর দেবী জিনা সিনি, কেন্দুয়া ডিহির কেন্দুয়া সিনি, এইরকম সিনি আন্তিক কিছু দেবদেবী এতে পূজা আরাধনায় মুড়ি দেওয়া হয়, তবে কম্পালসারি সেটা নয়, ম্যান্ডেটারি নয়, মুড়ি দিতেই হবে উপকরণ হিসেবে। আচ্ছা, এই কেঞ্জাকুড়া, এখানেই মুড়ির মেলা বিখ্যাত, কিন্তু এই কেঞ্জাকুড়া নামটি কোথা থেকে এলো? কেঞ্জেকুড়া নামটার মধ্যে বাঁকুড়াতে আপনাকে একটা কথা বলি, এই যে বাঁকুড়া, রা, আড়া, রি, ডি, ডিহা, ডাহর, এই যে নামগুলো আছে, এগুলো অস্ট্রিক অরিজিন থেকে আসা। অস্ট্রিক যে প্রোটো অস্ট্রোলয়েড আছে, দ্রাবিড়ীয় গোষ্ঠী, আগে প্রোটো অস্ট্রোলয়েড আছে, আদি অস্ট্রেলীয়, তাদের কাছ থেকে এইগুলো আসা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, লিপিদিরি বলে একটি গ্রাম আছে রানীবাঁধ থানায়। লিপি শব্দটা সংস্কৃত শব্দ, আর দিরি বা ধীরি হচ্ছে অস্ট্রিক শব্দ, সাঁওতাল শব্দ। লিপি লেখা, অঙ্কন করা, কোনো কিছুর উপরে লিখা, ছবি আঁকা, লিপি। আর ধীরি হচ্ছে পাথর বা আধান। তো অস্ট্রিকের সাথে সংস্কৃতের যে মেলবন্ধন, কেঞ্জেকুড়ার যদি উৎস নামের ব্যুৎপত্তিগত আমরা করতে পারি, অভিধান পাওয়া যাবে না, ব্যুৎপত্তিগত অর্থ খুঁজতে গেলে অস্ট্রিক ভাষার মধ্যে এই রা আন্তিক যে এটা আছে, কেঞ্জেকুড়া কনজাস্টেড, ইংরেজিতে যেটা কনজাস্টেড বলি, কেঞ্জা বা সংকীর্ণ, কুড়া স্থানটা, সেই স্থান বা সেই ভূখণ্ডটার নাম কেঞ্জেকুড়া। এর থেকেই আমাদের কাছে প্রতীয়মান হয় যে কেঞ্জেকুড়া একটা সংকীর্ণ একটা প্রান্তিক অঞ্চল, ভূখণ্ড, যার নাম কেঞ্জেকুড়া। আচ্ছা, এই কেঞ্জাকুড়ার তো বিখ্যাত, এখন আমরা শুনেছি সব মুড়ি মেলা বিখ্যাত, কিন্তু কেঞ্জাকুড়া আরো অনেক কারণেই বিখ্যাত, কিন্তু একদম তার মধ্যে একটা হচ্ছে কাঁসা পিতলের একদম। বাসন। সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। তার আগে আমাদের যেতে হবে কাঁসার বাসন। কেঞ্জেকুড়ার বিখ্যাত কাঁসার থালা, বাটি, ঘটি, কলসি, পিতলের কলসি। এই কাঁসা, কেঞ্জেকুড়া দ্বারকেশ্বর তীরবর্তী একটা অঞ্চল।
আমাদের বাঁকুড়া রাঢ়বঙ্গের যিনি অবিসংবাদী গবেষক পুরাতত্ত্ববিদ ডক্টর মানিকলাল সিংহ, তিনি তার বইয়ে সুবর্ণরেখা হইতে ময়ূরাক্ষীর দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন যে ধাতুবাচক যে নাম নদীর, যেমন কাঁসাই, কংস, কংস বা কংস হচ্ছে কাঁসাই। এই কাঁসাই নদীর তীরবর্তী অঞ্চলে কাঁসা নির্মিত অনেক বাসন কোসন পাওয়া গিয়েছিল। এইখানের মানুষ তামা ব্যবহার করতে শিখেছিল। তামার পরে লোহা যুগ আসলো, তাম্র লোহা যে যুগ, তারপরেই আসলো তামাশ্রীয় সভ্যতা, চালকোলিথিক পিরিয়ড, মানে সভ্যতার চূড়ান্ত সোপান। তো কাঁসা থেকে কাঁসাই নদীর নামকরণ হয়েছে, সোনা থেকে সুবর্ণরেখার নামকরণ হয়েছে। প্রচুর সোনা পাওয়া যায় এমনটা নয়। 1867 সাল নাগাদ, 1869 সাল নাগাদ ব্রিটিশ জিওলজিস্ট স্যার ভ্যালেন্টাইন বল সার্ভে করেছিলেন 1867-1869 যে কাঁসাই সুবর্ণরেখা অঞ্চলের নদীর গর্ভে বালির সঙ্গে মাটির সঙ্গে সোনার টুকরো বিরাজমান। তাহলে আমরা দেখলাম যে আদিকালে যে আদিম জনগোষ্ঠী নদীর নাম রেখেছিলেন সোনা নদী, সেখানে নিশ্চিতভাবে সোনা পাওয়া গিয়েছিল। কাঁসাই নদী, কংস বা কংস শব্দ থেকে কাঁসাই নদীর উৎপত্তি। সুবর্ণরেখা তো সবাই জানে, সুবর্ণ সোনা। তো এইভাবে ওই আদিম জনগোষ্ঠী বা টোটেমিক পিরিয়ডে এই নদীগুলোর নামের উৎপত্তি হয়। সেই ক্ষেত্রে আমরা গর্বিত যে আমরা সেই আদি মানবের যে লীলাভূমি, সেইখানে আমরা বসবাস করছি। এর ইতিহাসটা 10,000 বছরেরও বেশি। আদিম যুগ থেকে এটা হয়েছে, যে তাম্র যুগ থেকে। তাম্র যুগ, লোহা যুগ। আচ্ছা, এই যেমন মুড়ি যেমন বিখ্যাত কেঞ্জাকুড়ায়, তেমনি আরেকটি খাওয়ার জিনিস ভীষণই বিখ্যাত, সেটা হচ্ছে জিলিপি। একটু আগেই আপনি বললেন স্যার যে বড় বড় সাইকেলের চাকার মতো সাইজেরও জিলিপি হয়, সেটার ব্যাপারে একটু কিছু এই জানবো। জিলিপির ইতিহাসটার সাথে ভাদু জড়িত আছে। ভাদু মানভূমের, আমরা বলি বাঁকুড়া পুরুলিয়া মানভূম ধলভূম, এই জঙ্গলমহলের ব্রিটিশদের 1805 থেকে 1832 সাল পর্যন্ত ছিল জেলা জঙ্গলমহল, আমরা যে জায়গায় অবস্থান করছি। পরে মানভূমে, বাঁকুড়া থেকে মানভূমে হেডকোয়ার্টার জঙ্গলমহলে ট্রান্সফার হয়। তো এখানে যে কথাটা একান্ত বলা উচিত বা বলা দরকার, এখানকার খাদ্যাভ্যাস, রুচি, পছন্দ একদম সাধারণ মানের। এখানে কোনো আহামরি কিছু নেই, বিলাসিতা নেই। আর্ন সামহাউ এবং ফুড সার্চিং সামহাউ, এই তত্ত্বটা ছিল 20 থেকে 30,000 বছর আগে, যে ইতিহাসের কথা বলছিলাম আমি। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি এই খাদ্যাভ্যাসে এখানে অস্ট্রিক, এখনো মানুষের লোকজন সাপ, ব্যাং বা শামুক, এই ধরনের নিম্ন শ্রেণীর যে নিরীহ প্রাণী আছে সেইগুলো আহরণ করে সংগ্রহ করে খায়। এবং আপনারা এটাও জানেন যে পিঁপড়ের ডিম খাওয়া, এটা কমপ্লিমেন্টারি নয়, সাবস্টিটিউট ফুডও নয়, এটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য এবং উপক্ষারটাকে, টক যে অম্বল, টকটাকে ডেফিসিয়েন্সিটাকে ফুলফিল করার জন্য এই পিঁপড়ের ডিমটা খাওয়া হয়, এটা কম্পালসারি নয়। সেই রকম এখানকার মানুষের এই যে মিষ্টি কথা বললেন, জিলাপি, ভাদুর উৎসবে জিলাপির একটা, টুসু উৎসবেও জিলাপি চলে, কিন্তু ভাদুতে জিলাপি ভাদ্র মাসে, তখন ভাদই বলে একটা ধান ওঠে মানুষের বাড়িতে, সেই ধানকে তুলা কেন্দ্র করে ভদ্রাবতী বা ভাদু, কাশীপুর রাজার মেয়ে, এরকম একটা আখ্যান আছে। ভাদুর পূজাতে, ভাদুর আবার যুগল এখানে পূজা হয় কেঞ্জাকুড়াতে, বিখ্যাত ভাদুর মেলা বসে, ভাদু উৎসব পালিত হয়, জাগরণ হয়। ভাদু আর ভাদা, তার স্বামী বা প্রেমিক, রসিক, এই ধরনের ভাদা, তো তার একটা প্রতিযোগিতা চলে গানে এবং খাবারে, কম্পিটিশন হয়। সেখানে জিলিপি দেওয়া হয়, গুড়ের লাড্ডু দেওয়া হয়, আরো অন্যান্য মিষ্টি দেওয়া হয়। কালে কালে একটা তীব্র প্রতিযোগিতা হয় জিলিপির সাইজকে কত বড় করে দিতে পারে ভাদুকে। সেখান থেকে এই জিলিপির, জাম্বো জিলিপির যে প্রকরণ বা মানে চালু হয়েছে, প্রচলন হয়েছে, সেটা দোকানদাররাই আমাদের ইতিহাসটা জানিয়েছেন। ধন্যবাদ স্যার, আজ অনেক কিছু জানতে পারলাম এই কেঞ্জাকুড়াকে নিয়ে, তার মুড়ির মেলাকে নিয়ে, কেঞ্জাকুড়ার উৎপত্তি নিয়ে, এবং
এই অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি, সেই প্রাচীন ইতিহাস, এখানে শুধু মুড়ির মেলাই নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন জীবিকা, এখানকার শিল্প, এখানকার খাদ্যাভ্যাস এবং খাদ্য নিয়ে। ধন্যবাদ স্যার।